আজকে আমাদের ক্লাসের বিষয় বোভাইন এপিমেরাল ফিভার। এটাকে আমরা নিউমোনাইটিসও বলবো। বোভাইন এপিমেরাল ফিভার, নিউমোনাইটিস, অথবা আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনাইটিস, আমরা এই ডিজিজ তিনটাকে আমরা একটা প্যাটার্নে নিয়ে আসব। যে বোভাইন এপিমেরাল ফিভার, যেটাকে আমরা 3 days সিকনেস বলতাম, অথবা আমরা বলছি যে নিউমোনাইটিস। নিউমোনাইটিসকে আমরা নিউমোনিয়াও বলি, নিউমোনিয়া। আমরা বলতেছি অ্যাসপিরেশন নিউমোনিয়া, নিউমোনাইটিস। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এই তিনটা ডিজিজে এখন একই ঘটনা ঘটতেছে। অর্থাৎ এই তিনটা ডিজিজকে আমরা সেপারেশন ভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা যখন ট্রিটমেন্ট করতে যাব, এই তিনটা ডিজিজের আমরা কিছু বেসিক পয়েন্ট দেখব। এই বেসিক পয়েন্টের উপর ভিত্তি করে আমরা চিকিৎসা দেব। আচ্ছা, বোভাইন এপিমেরাল ফিভার, যেটা এখন গরম আসতেছে, এই গরমের সিজনে মশামাছির আর্থ্রোপড, যেটা মশামাছির কামড়ের মাধ্যমে এটা দ্রুত ছড়ায় আর কি। অর্থাৎ এই বোভাইন এপিমেরাল ফিভার হইতে গেলে আবহাওয়া গরম, এটা খুবই জরুরি। অর্থাৎ এই যে হট সিজন যেটাকে আমরা বলতেছি, খুবই গরম আবহাওয়া, যখন প্রচন্ড গরম হয় তখনই এই রোগের প্রাদুর্ভাবটা বাড়বে, বোভাইন এপিমেরাল ফিভার। আর নিউমোনিয়া বা নিউমোনাইটিস, যেটা বা অ্যাসপিরেশন নিউমোনিয়া, যেটা নিউমোনাইটিস, ওটা যে কোনো সিজনে হইতে পারে। অ্যাসপিরেশন নিউমোনিয়া যে কোনো সময় হইতে পারে। আচ্ছা, এখন বোভাইন এপিমেরাল ফিভার, যেটা এটা একটা ভাইরাল ডিজিজ। হ্যাঁ, ভাইরাল ডিজিজ। আচ্ছা, বোভাইন এপিমেরাল ফিভার, যেটা এটার যদি আমরা ক্লিনিক্যাল সাইন দেখি, তাহলে সর্বপ্রথম আমরা দেখব কফিং। কাশ থাকবে, গরুটা কাশি দিবে। শ্বাসকষ্ট হবে, তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। টিম্পেনি হবে, অর্থাৎ পেটটা ফোলা থাকতে পারে। ল্যামনেজ হবে, যেহেতু টিম্পেনি থাকে, টিম্পেনিটার সাথে কনস্টিপেশন হইতে পারে। আচ্ছা, এগুলো একটা কিছু কমন সাইন। আমরা আরেকবার বলি যে বোভাইন এপিমেরাল ফিভার, যেটা সেখানে কাশি থাকে, কাশিটা বাধ্যতামূলক। এটা কিন্তু বাধ্যতামূলক। যদি কখনো কাশি না থাকে, যদি এরকম হয় যে কাশি না থাকলে সেটা বোভাইন এপিমেরাল ফিভার হবে না। এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল পয়েন্ট। অর্থাৎ আমি বোভাইন এপিমেরাল ফিভার বলবো কিনা, তার কাশি থাকতে হবে, ল্যামনেস থাকতে হবে। এখন থাকতে হবে কথাটা এই জন্য বলা হচ্ছে, কাশিটা প্রথম দিন থাকবে এমনটা না,
আপনি যে সময় দেখে আসতেছেন সে সময় থাকে না, ছিল না, কিন্তু পরে হবে, মানে কিছু সময় পর হবে এরকম। অর্থাৎ এই লক্ষণগুলো তার ডেভেলপ হইতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এখন বোভাইন এপিমেরাল ফিভার নিয়ে কথা বলতেছি, তাহলে কাশি থাকতে হবে। যদি কাশি না থাকে সেটা বোভাইন এপিমেরাল ফিভার হবে না, তার শ্বাসকষ্ট হবে, টিম্পেনি বা কনস্টিপেশন হবে, ল্যামনেস হবে। এই চারটা লক্ষণ, যেহেতু বোভাইন এপিমেরাল ফিভার একটা ভাইরাল ডিজিজ, তার জ্বর থাকবে অধিক। তাহলে 5 নম্বরে আমরা দেই জ্বর থাকবে 106 ডিগ্রি ফারেনহাইট। যেহেতু ভাইরাল ডিজিজ, অধিক পরিমাণে জ্বর থাকবে। এই যে আমরা 5টা লক্ষণ বললাম, এই 5টা লক্ষণ একসাথে প্রকাশ পাবে বিষয়টা এরকম না, একসাথে প্রকাশ পাইতে হবে এরকম না। এটা এই 5টা লক্ষণ একসাথে প্রকাশ পাইতে পারে, অথবা কিছু সময় পর পর লক্ষণগুলো রোটেশন হইতে পারে। যা আমি যে সময় দেখছি ওই সময় কফিং ছিল না, আমি চলে আসার পর মালিক ফোন করে বলছে তার গরু এখন কাশি দিচ্ছে, এরকম হইতে পারে। বা আমি যখন ছিলাম তখন ল্যামনেস ছিল না, আমি আসার পরে তার গরুর পা খোরাচ্ছে। ল্যামনেসটা যে কোনো পায়ে হইতে পারে, সামনের পায়েও হইতে পারে, পিছনের পায়েও হইতে পারে। এটা হচ্ছে একটা বেসিক সাইন। আচ্ছা, এখন দেখি আমরা আগে, কিছুদিন আগে বা আজ থেকে 10 বছর আগে বোভাইন এপিমেরাল ফিভার যেটা ছিল, তখন এটাকে নর্মালি ট্রিট করা হইতো 3 days সিকনেস। অর্থাৎ এই অসুখটাকে বলা হয় যে 3 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায় এরকম। এটার মর্টালিটি ছিল না, মানে আজ থেকে 10 বছর আগে নো মর্টালিটি। আচ্ছা, এরকম বিষয়টা আগে আমরা এভাবে দেখে আসছি বা এভাবে আমরা পড়েও আসছি। 3 days সিকনেস বলা হয়তো, কোনো মর্টালিটি ছিল না। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। এখন হচ্ছে এটাতে হাই মর্টালিটি, এখন হাই মর্টালিটি, অর্থাৎ এখন এপিমেরাল ফিভারে অধিক হারে মর্টালিটি হয়। মর্টালিটি হওয়ার কারণ হচ্ছে সেকেন্ডারি কন্টামিনেশন হচ্ছে। এখন এই ভাইরাসটা দ্বারা যে গরু আক্রান্ত হবে সেই গরুতে সেকেন্ডারি কন্টামিনেশন হচ্ছে। সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। এই জন্য এই ভাইরাসটাতে এখন মর্টালিটি সবচেয়ে বেশি। অর্থাৎ এটাকে আমরা 3 days সিকনেস, যেটা এখন এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন বোভাইন এপিমেরাল ফিভার, বোভাইন এপিমেরাল ফিভারে যদি এরকম হয় যে গরুটার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি যে কেসটা দেখতে গেছেন দেখতেছেন প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, এখন বোভাইন এপিমেরাল ফিভার, নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা, এই তিনটাতে কিন্তু আপনার শ্বাসকষ্ট থাকবে, কমন একটা সাইন শ্বাসকষ্ট। আচ্ছা, আমরা দেখি যে বোভাইন এপিমেরাল ফিভার, নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, এই তিনটাতে আমার একটা ক্লিনিক্যাল সাইন কমন থাকবে, শ্বাসকষ্ট, 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 প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হবে। আচ্ছা, এখন শ্বাসকষ্টটা যে হচ্ছে, এই ধরনের যখন কোনো কেস আমরা পাবো, মালিককে
একটা প্রশ্ন করতে হবে যে আপনার গরু বসতে পারতেছে কিনা। গরু বসে থাকতে পারতেছে কিনা। বসে থাকতে পারতেছে কিনা। যখনই কোনো শ্বাসকষ্টের পেশেন্ট আমরা পাবো, সেটা যে কোনো ডিজিজ হইতে পারে, যে বোভাইন এপিমেরাল ফিভার, অ্যাসপিরেশন নিউমোনিয়া বা নিউমোনিয়া, যে কোনো, আপনি কেসটা পাইছেন শ্বাসকষ্ট, তার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। প্রথম প্রশ্ন করবেন যে আপনার গরুটা বসে থাকতে পারতেছে কিনা। যদি মালিক এরকম বলে যে বসতে পারতেছে না, যদি উত্তরটা নো হয়, না হয় যে গরু বসতে পারতেছে না, তাহলে আপনি মোটামুটি কনফার্ম থাকেন এই গরুটা মারা যাবে। আর যদি উত্তরটা এরকম হয় যে আমার গরু বসে থাকতে পারতেছে, তাহলে মোটামুটি কনফার্ম থাকেন এটার প্রগনোসিস ভালো, এটা আপনি স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা যাবে। তাহলে শ্বাসকষ্টের গরু এরকম পাবো আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা বোভাইন এপিমেরাল ফিভার, এখন এটা ভুলে যান কোন ডিজিজ, আপনার লক্ষণটাকে দেখেন যে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট যখন আমরা পাবো, তাহলে প্রথম প্রশ্ন হবে আমার এটা যে গরুটা বসে থাকতে পারতেছে কিনা। তাহলে এই ধরনের 3 ক্যাটাগরি আমরা গরু পাবো। এই প্রশ্নের বিপরীতে 3 ধরনের উত্তর আসতে পারে। একটা হচ্ছে বসতে পারে, এটা 1 নাম্বার। মালিক বলতেছে তার গরুটা বসতে পারে, মানে অর্থাৎ বসে থাকতে পারতেছে। এই ধরনের একটা উত্তর। আর একটা উত্তর এরকম আসতে পারে যে আমার গরুটা বসা মাত্রই আবার উঠে যাচ্ছে। আর একটা হচ্ছে যে না, বসতে পারে না। এই ধরনের উত্তর আসতে পারে। তাহলে আপনি প্রশ্ন করলেন যে আপনার গরুটা বসতে পারতেছে কিনা। তাহলে যদি উত্তর হয় বসে থাকতে পারতেছে, মালিক বলছে না আমার গরু বসে থাকতে পারতেছে, তাহলে ধরে নেন ওটার প্রগনোসিস ভালো। আর যেটা বলতেছে বসা মাত্রই উঠে যাচ্ছে, বসতে ট্রাই করতেছে কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ড থাকা মাত্রই আবার উঠে যাচ্ছে, তাহলে মোটামুটি ধরে নেন ওটা ডেঞ্জার জোনে যাচ্ছে, ডেঞ্জার জোনের দিকে সে যাচ্ছে। আর যেটা বলতেছে না আমার গরু বসতে পারতেছে না, 2 দিন ধরে বসে নাই বা গত রাত থেকে বসে নাই, এই ধরনের হিস্ট্রি বলতেছে যে সকাল থেকে বসতে পারে নাই, তাহলে মোটামুটি ওটা কিন্তু রিস্ক জোনে চলে গেছে। এখন আপনাকে সেইভাবে ট্রিট করতে হবে। অর্থাৎ রিস্ক জোন মানে এই যে যদি বলে যে না বসতে পারতেছে না, সকাল থেকে বসে নাই, তাহলে মোটামুটি এটা রিস্ক জোন অলরেডি চলে গেছে। এখন আপনাকে সেইভাবে কথা বলে এটাকে ট্রিট করতে হবে। যেসব গরুর রিস্ক জোনে যায় এগুলোর মাঝে 80% মারা যায়, 20% রিকভার করা যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা ক্লিনিক্যাল সাইন আমার কমন থাকবে শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট সেটা হইতে পারে বোভাইন এপিমেরাল ফিভার, নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া। যখনই আমরা শ্বাসকষ্টের কেস হ্যান্ডেল করব, প্রথম প্রশ্ন ওটাই করব যে গরুটা বসতে পারতেছে কিনা। যদি বলে যে না আমার গরু বসে থাকতে পারে, তাহলে মোটামুটি প্রগনোসিস ভালো। যদি বলে বসা মাত্রই উঠে যাচ্ছে, তাহলে এটা ডেঞ্জার জোনের দিকে যাচ্ছে। আর যদি যে না বসতেই পারতেছে না, তাহলে সেটা অলরেডি রিস্ক জোনে চলে গেছে। এখন আপনাকে ট্রিট করতে হবে সেইভাবে। আচ্ছা, এখন যেসব গরুর শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে মনে রাখ আর একটা বিষয় দেখবো। এবার সেকেন্ড প্রশ্ন আমরা অবজার্ভ করব। শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে প্রথম প্রশ্ন তো করলাম, এবার দ্বিতীয় একটা বিষয় আমরা অবজার্ভ করব। সেই বিষয়টা হচ্ছে ওপেন মাউথ ব্রেথিং হচ্ছে কিনা। ওপেন মাউথ ব্রেথিং এরকম হচ্ছে কিনা। তার মানে
গরুটা যে তার শ্বাস নিচ্ছে সে কি মুখ হা করছে কিনা, বা এখন এরকম হইতে পারে যে না তার শ্বাসকষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু সে মুখটা ওপেন হয়নি, মানে মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে না বা শ্বাস নিচ্ছে না। যদি এরকম হয় যে তার মুখ ওপেন হয়নি তাহলে মোটামুটি সেটা ভালো। যদি কোনো গরু ওপেন মাউথ ব্রেথিং, মুখ হা করা শুরু করে, তাহলে ধরে নিতে হবে এটা অলরেডি কার্ডিয়াক স্ট্রোক হয়ে গেছে, অর্থাৎ এটার লাংস অলরেডি ফেল। আমি আরেকবার বলি যে দ্বিতীয় প্রশ্ন আপনি অবজার্ভ করবেন, এটা আপনি নিজে গরুটার দিকে তাকাবেন যে সে যে শ্বাসকষ্ট হচ্ছে তার মুখটা সে ওপেন করতেছে কিনা, অর্থাৎ একবারে মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে, মুখ হা এভাবে, তাহলে ধরে নিতে হবে এটার অলরেডি কাজ শেষ, এখন আপনার আর কিছুই করার নাই। তাহলে এটা আমরা অবজার্ভ করব। তাহলে এরকম যদি পাই যে একটা গরু আমরা এরকম পাইছি যে বসতে পারে না, বসতে পারে না, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে ওপেন মাউথ ব্রেথিং, ওই একই গরু। একটা গরুতে আপনি দুইটা লক্ষণে পাইছেন, যে সে বসতেও পারতেছে না আবার মুখ হা করে কাজ করতেছে, তাহলে এটা তার হাত দেওয়া যাবে না। তার মানে কি এটা একেবারেই এর আশা নাই। যদি এরকম হয় যে না বসতে পারতেছে না কিন্তু এখনো ওপেন মাউথ ব্রেথিং শুরু হয় নাই, তাহলে আমরা তখন চেষ্টা করতে পারি। 3 নাম্বার আর একটা বিষয় অবজার্ভ করবেন, যে গরুটা এক্সাইটেড কিনা। যদি এক্সাইটেড হয়, এক্সাইটেড কিরকম, যে আমার মানুষের যখন দম বন্ধ হয়ে যায়, আমরা যদি পরীক্ষামূলক অনেক সময় করি না যে নাক চেপে ধরে থাকি, তো দম বন্ধ হয়ে গেলে কি হয়, যে করেই হোক দম ফিরাইতে হবে, একটা এক্সাইটেশন চলে আসে। তো যদি এরকম হয় যে গরুটা আপনি অবজার্ভ করতেছেন যে তাকে বেঁধে রাখা হয়েছে কিন্তু সে খুব মানে মুভ করতেছে, মানে অস্থির, সে এক জায়গায় দাঁড়ে নাই, এক্সাইটেশনটা শো করতেছে, তার মানে এটাও খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ তার ভিতর একেবারেই শেষ। একটা অসুস্থ গরু নর্মালি কি হয়, দাঁড়ে থাকে, কিন্তু যদি এরকম হয় যে তাকে বেঁধে রাখা হয়েছে কিন্তু সে সব সময় ছটফটানি শুরু হয়ে গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে এবং এক্সাইটেশন হচ্ছে, এটাও খারাপ। অর্থাৎ তার ভিতরে যে লাংস টিস্যু একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে, এখন যে কোনো সময় তার ওপেন মাউথ ব্রিথিং শুরু হবে। অর্থাৎ ওপেন মাউথ ব্রিথিংটা সবার শেষেই দেখা যায়, আগে এক্সাইটেশনটা আসে তারপরে ওপেন মাউথ ব্রিথিং। তাহলে এই একটা লক্ষণ যখন আমরা পাবো তখন সেটা যে কোনো ডিজিজ হইতে পারে, বোভাইন এপিডেমিয়াল ফিভার, নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া। আমরা লাইন অফ ট্রিটমেন্টটা একই যাব এবং এই একটা লক্ষণ থেকে আমরা প্রত্যেকটা ডিজিজে এই বিষয়গুলো আমরা অবজার্ভ করব। এই যে গরু বসতে পারতেছে না, আনএবল টু সিট, এই যে গরু বসতে পারতেছে না, তারপরে এক্সাইটেশন, তারপরে ওপেন মাউথ ব্রিথিং, আচ্ছা এই তিনটা লক্ষণই হচ্ছে যে আপনার সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ ওই গরুটাতে যে সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, এই তিনটা লক্ষণের যে কোনো একটা প্রকাশ পাইলেই বুঝবেন যে এই গরুটাতে অলরেডি সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে, সিভিয়ার। আনএবল টু সিট, এক্সাইটেশন আর ওপেন মাউথ ব্রিথিং, এই তিনটার যে কোনো একটা লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে ধরে নিয়ে এটা কনফার্ম যে ওই এনিমেলে তার সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে। সেটা আর বোভাইন এপিডেমিয়াল ফিভারে নাই, বা সেটা নিউমোনিয়াতে নাই, অ্যাসপিরেশন নিউমোনিয়াতে নাই, মূল যে কজাল এজেন্ট দিয়ে হয়েছে
সেটা বাদেও সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে। বোভাইন এপিমেরাল ফিভার বা নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া, এই ডিজিজগুলোতে লাংস টিস্যু যেটা থাকে, এটা যদি আমার লাংস হয়, এই লাংস টিস্যুগুলো দ্রুত ড্যামেজ হয়, মানে কুইক ড্যামেজ। অর্থাৎ আমার এই লাংসের যে টিস্যু, এই লাংসের টিস্যুগুলো দ্রুত ড্যামেজ হতে শুরু করে। এই জন্য দ্রুত অন্যান্য ক্লিনিক্যাল সাইনগুলো ডেভেলপ করে। অর্থাৎ লাংস টিস্যু যত দ্রুত ড্যামেজ হবে, লাংসের কাজ যেটা সেটা তত ব্যাঘাত ঘটবে। আলটিমেটলি এনিমেলটা মৃত্যুর দিকে দ্রুত ধাবিত হবে। অর্থাৎ এই লাংস টিস্যু যে দ্রুত ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজ হওয়াটাকে আমাকে আগে প্রিভেন্ট করতে হবে, পাশাপাশি ওইটা আগে ড্যামেজ হওয়াগুলোকে কারেকশন করতে হবে। এইটা হচ্ছে ট্রিটমেন্টের মূল প্রিন্সিপাল। আচ্ছা, এখন আমরা লাইন অফ ট্রিটমেন্টে যাব। আচ্ছা, আর একটা বলে নেই আগেই, যে বোভাইন এপিমেরাল ফিভার যেটা, বোভাইন এপিমেরাল ফিভার যেটা, এই বোভাইন এপিমেরাল ফিভার যদি কোনো হাই ইল্ডিং গাভীর হয়, যে একটা গরুর হয়েছে, গরুটা 15 লিটার 10 লিটার 20 লিটার দুধ দেয়, এরকম যদি গরু হয়, তাহলে মনে রাখতে হবে বোভাইন এপিমেরাল ফিভার হলে ওই গরুতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ আমার একটা গাভী আছে 10 লিটার দুধ দেয়, ওই গরু যদি এই যে বোভাইন এপিমেরাল ফিভারে আক্রান্ত হয়, তাহলে বোভাইন এপিমেরাল ফিভার থেকে সুস্থ হওয়া মাত্রই ওই গরুটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে ব্লাড লেভেলে। এই জন্য দুধের গাভীর ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। বোভাইন এপিমেরাল ফিভার থেকে সুস্থ হওয়া মাত্রই তাকে আমরা ক্যালসিয়াম স্যালাইন দিয়ে দেব। বোভাইন এপিমেরাল ফিভারের সাথে ক্যালসিয়ামের সম্পর্ক আছে। বোভাইন এপিমেরাল ফিভার হলে ব্লাডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কমে যায়। দুধের গাভীর ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে। এখন ট্রিটমেন্টে আমরা যাব। ট্রিটমেন্টে প্রথমে আমরা স্টেরয়েড দেব। যদি আমরা মেজর কোনো ক্লিনিক্যাল সাইন পাই, যে ওপেন মাউথ ব্রিথিং বা গরু বসতে পারতেছে না, এই ধরনের যদি কখনো আমরা কোনো ক্লিনিক্যাল সাইন পাই, তাহলে ওনারের সঙ্গে কথা বলে আগে আমরা স্টেরয়েড দেব। এটা প্রেগনেন্ট হোক নন প্রেগনেন্ট হোক, আগে এনিমেলটাকে বাঁচাতে হবে। এখানে ভুল বোঝার কোনো কারণ নাই, যে একটা এনিমেল প্রেগনেন্ট, তাকে তো আগে বাঁচাইতে হবে, আগে জীবন পরে বাচ্চা। ওনারকে বুঝাইতে হবে এটা, যে আপনার গরু কন্ডিশন নেই, এটা ছাড়া হবে না, বা এটা দিয়েও যে হবে তার তো নিশ্চয়তা নাই, এটা ট্রাই করতে হবে। অর্থাৎ যদি কন্ডিশন এরকম হয় যে আপনি মেজর ক্লিনিক্যাল সাইন পাইছেন, যেটা তার খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে, এরকম হলে অবশ্যই আগে আপনাকে স্টেরয়েড দিতে হবে। সেটা হইতে পারে প্রেগনেন্ট, হইতে পারে নন প্রেগনেন্ট, কারণ আগে এনিমেল। 2 নম্বরে, যদি এরকম আপনি পান যে এখনো মেজর কোনো ক্লিনিক্যাল সাইন আসে নাই, শুধু ল্যামনেস বা এটা বোভাইন এপিমেরাল ফিভারের কথা বলতেছি, শুধু ল্যামনেস আছে বা জ্বর আছে, সেক্ষেত্রে আপনি আর্থ্রিভেট দেন। এটা মানে এটির ভুল বোঝার কোনো কারণ নাই। যদি বোভাইন এপিমেরালের কেসটা আপনার এমন হয় যে এখনো মেজর কোনো ক্লিনিক্যাল সাইন প্রকাশ পায়নি, যেটাকে আমরা থ্রেড বলতেছি, তাহলে তখন আপনি আর্থ্রিভেট দিবেন। আর যদি মেজর ক্লিনিক্যাল সাইন প্রকাশ পেয়ে থাকে, তাহলে সেটা হইতে পারে প্রেগনেন্ট, হইতে পারে আদার্স, আপনাকে স্টেরয়েড আগে দিতে হবে। স্টেরয়েড ছাড়া লাংসকে আপনি কোনোভাবেই প্রোটেক্ট করতে পারবেন না, কোনো নাসিড দিয়ে পারবেন না। শুধুমাত্র স্টেরয়েডে পারে লাংসকে প্রোটেকশন দিতে হবে। 2 নম্বরে,
যদি মেজর ক্লিনিক্যাল সাইন প্রকাশ পায়, যেটা আমরা বলতেছি খুব রিস্ক, সেটা হইলে রেনামাইসিন এলে দিতে হবে। আর যদি এরকম হয় যে না, এখনো মেজর কোনো ক্লিনিক্যাল সাইন পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমরা সেপ্টাইফুড দেব। এখানে ট্রিটমেন্টটা আমরা দুই প্যাটার্নে দিচ্ছি। এখানে নাসির দেই। এখানে দুইটা অপশন আছে, যে মেজর ক্লিনিক্যাল সাইন যদি প্রকাশ পায় তাহলে আমরা স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক দেবো অক্সিডেটাসাইক্লিন লং অ্যাক্টিং। এটা হলো মেজর যদি প্রকাশ পায়। আর যদি এরকম প্রকাশ পায় নাই, সেক্ষেত্রে আমরা নাসিড দেবো। নাসিডের মধ্যে আমরা বলছি ফিনাইল বিউটাজন আর সেপ্টাইফুড সোডিয়াম। এখানে ট্রিটমেন্ট নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না যে কিছু বুঝতেছি না কোনটা দেব। মেজর ক্লিনিক্যাল সাইন প্রকাশ পেলে অবশ্যই স্টেরয়েড এবং রেনামাইসিন এলে, যদি প্রকাশ না পায় নাসিড এবং সেপ্টাইফুড সোডিয়াম। এখন আপনি এরকম একটা কেস পাইছেন যে নাসিড এবং সেপ্টাইফুড সোডিয়াম দিয়ে আপনি আসছেন, আসার পরে শুনতেছেন যে তার মেজর ক্লিনিক্যাল সাইন প্রকাশ পাইছে, তখন আপনি আবার এই ট্রিটমেন্ট দিবেন। এখানে বিধিনিষেধ কোনো নাই যে দেওয়া যাবে না, এরকম না যে ভাই 2 ঘন্টা হইলো দেবো কি, অবশ্যই দিবেন। এটা এরকম না যে চেঞ্জ করা যাবে না 24 ঘন্টা আগে, এরকম না। মেজর ক্লিনিক্যাল সাইন আপনি এই ট্রিটমেন্ট যখন দিছেন তখন কোনো জটিলতা ছিল না। এই ট্রিটমেন্ট দেওয়ার কিছু সময় পর জটিলতা দেখা দিছে, তখন আপনি সঙ্গে সঙ্গে তার আসল ট্রিটমেন্টে চলে যাবেন। এখন নিউমোনিয়ার কথা যদি বলি, নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া, নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা, এই নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া ট্রিটমেন্টে যদি আমি যাই, তাহলে এখানে স্টেরয়েড দিতেই হবে আমার। কারণ কি? ওই একই কারণ, যেহেতু নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়াতে কি হচ্ছে, আমার লাংস আক্রান্ত হচ্ছে, লাংসকে প্রোটেক্ট দিতে হবে আমাকে স্টেরয়েড। 2 নম্বরে, নিউমোনাইটিস বা অ্যাসপিরেশন নিউমোনিয়ার ক্ষেত্রে কোনো মেজর সাইন আসুক বা না আসুক, আমি অক্সিডেটাসাইক্লিন নিয়ে যাব। তার মানে এই জন্য আমরা এই ট্রিটমেন্টগুলোকে এক লাইনে নিয়ে আসছি। এগুলা ট্রিটমেন্টে কোনো বেসিক পার্থক্য নাই, ট্রিটমেন্ট মোটামুটি একই। এখন এখানে কিছু কথা আছে, যেমন যেসব গরু বসতে পারতেছে না, ওপেন মাউথ ব্রিথিং হচ্ছে, এই গরুগুলোতে আমরা নেবুলাইজার ইউজ করতেছি, নেবুলাইজার বাই স্টেরয়েড। আমি 2টা গরুতে দিছি, গরু 2টা ভালো হয়েছে। এখন আমি এখনই এটা ডিসক্লোজ করতেছি না, আমরা আরো একাধিক গরুতে নেবুলাইজার করব। করার পরে যেসব গরুকে আমরা বলছি রিস্ক, ওপেন মাউথ ব্রেথিং, বসতে পারতেছে না, মারা যাচ্ছে, ওই ধরনের একাধিক গরুতে আমরা স্টেরয়েড দিয়ে নেবুলাইজার দেওয়ার পর আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসবো যে আসলে ওই ধরনের গরুতেও নেবুলাইজার স্টেরয়েড দ্বারা করে বাঁচানো যায়। হিউম্যান প্রিপারেশন, হিউম্যানে নেবুলাইজিং করার জন্য স্টেরয়েড পাওয়া যায়, সেটা দিয়ে আমরা 10 মিনিট তার নাকে যখন করা হচ্ছে, সে রিল্যাক্স ফিল করতেছে, কারণ এই স্টেরয়েডটা সরাসরি ফুসফুসে যাচ্ছে। তো এটা আমরা চলমান রাখছি। 2টা গরুতে উদাহরণ দেওয়া যাবে না, আরো যখন 10 থেকে 15টা গরুতে করার পরে একটা কনক্লুশনে আমরা আসবো, তখন আমরা জানিয়ে দেব যে নেবুলাইজার দেওয়ার পরেও এগুলা গরুকে সার্ভাইভ করানো যায়। কারো কোনো প্রশ্ন থাকলে করা শুরু করেন আমার ক্লাস শেষের দিকে। আচ্ছা, যেটা আমরা বোভাইন এপিমেরাল ফিভার বললাম, এই বোভাইন এপিমেরাল ফিভার যেটা, এইটাতে আমরা গোসল করাবো গরুকে, পর্যাপ্ত পরিমাণে গোসল দেব। মানে এই যখন বুঝবো যে আমার শরীর গরুর কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, আমরা পর্যাপ্ত পরিমাণে গোসল দেব, পারলে মাথায় বেশি পরিমাণে পানি দেব আমরা।
নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়ার গরুতে আমার গোসলের দরকার হবে না। নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়ার গরুতে আমার গোসলের দরকার হবে না, যেহেতু সেখানে ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হইতে পারে। আর বোভাইন এপিমেরাল ফিভারে যেটা হচ্ছে সেটা কন্টামিনেশন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু করতে পারি। যেমন বোভাইন এপিমেরাল ফিভার, নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়া, আচ্ছা দেখেন, যদি আমি ল্যামনেস বলি, নিউমোনিয়াতে কখনোই ল্যামনেস আসবে না, অ্যাসপিরেশন নিউমোনিয়াতেও প্রশ্নেও আসে না। এটা একটা ডিফারেন্সিয়াল সাইন হইতে পারে যে নিউমোনিয়া হয়েছে কিনা। আপনি কিভাবে বুঝবেন যে বোভাইন এপিমেরাল ফিভারে কিন্তু ল্যামনেস থাকবে, আর নিউমোনিয়াতে কিন্তু প্রশ্নই আসে না, এই অ্যাসপিরেশন নিউমোনিয়াতেও প্রশ্ন আসে না। আচ্ছা, এবার দেখেন টিম্পেনি। টিম্পেনি থাকবে, আর এগুলাতে তো থাকবে না, প্রশ্নই আসে না। এগুলোর সাথে টিম্পেনির কোনো সম্পর্ক নাই। বোভাইন এপিমেরাল ফিভারে টিম্পেনি থাকবে বা কনস্টিপেশন থাকবে, কিন্তু নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়াতে কখনো এগুলোর প্রশ্নই আসে না। তো এগুলো পয়েন্ট দেখেও আমরা ডায়াগনোসিস করতে পারি। এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন টেকনিক আপনি ব্যবহার, যেমন ওয়েদার, আবহাওয়া একটা আছে। যেমন বোভাইন এপিমেরাল ফিভার গরমের সাথে সম্পর্ক আছে। নিউমোনিয়া এবং অ্যাসপিরেশন নিউমোনিয়ার ক্ষেত্রে আবহাওয়ার কোনো সম্পর্ক নাই। যেমন অ্যাসপিরেশন নিউমোনিয়া, আপনি একটা রুচির ওষুধ লিখে দিয়ে আসছেন, মালিক পানি দিয়ে খাওয়ানোর সময় ভুল করতে পারে। তার মানে কি, এটা ঘটার জন্য যে কোনো সময় হইতে পারে। নিউমোনিয়া, মালিক গরুকে গোসল করাইছে সন্ধ্যাবেলা, রাতের বেলা হইতে পারে। অর্থাৎ এগুলোর সঙ্গে স্পেসিফিক কোনো আবহাওয়ার দরকার নাই, কিন্তু বোভাইন এপিমেরাল ফিভারের সাথে গরম আবহাওয়ার সম্পর্ক আছে। আবার এবার যদি আমি তুলনা করি, যে তিনটার মধ্যে তুলনা কি আমরা তো করেই ফেলছি, কাশ থাকবে, ইয়েস ইয়েস, তিনটার সাথে কাশ থাকবে। ডিসনিয়া, ইয়েস। তার মানে দেখেন, মূল যে বিষয়টা, মূল যে ক্লিনিক্যাল সাইনটা, এটা ক্ষেত্রে মিলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের, এই জন্য তিনটা ডিজিজ যখনই আমরা এই ধরনের কেস পাবো, আমরা আগে চিন্তা করব যে তার শ্বাসকষ্টটা কোন লেভেলে, তার কাশিটা কোন লেভেলে। হ্যাঁ, এখন একটা গরু যদি এরকম হয়, যে একটা গরুতে কাশি আছে, শ্বাসকষ্ট আছে, আর একটা গরুতে শুধু শ্বাসকষ্ট আছে, তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, এই প্রশ্নটা উত্তর দিবেন আমাকে বুঝে শুনে, যে প্রথম কেসটাতে কাশি আছে, শ্বাসকষ্ট আছে, দ্বিতীয় কেসটাতে শুধু শ্বাসকষ্ট আছে, কোনো কাশি নেই। প্রশ্ন হচ্ছে যে দুইটা গরুর মধ্যে কোন গরুটার সমস্যা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মনে হচ্ছে, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট, আরটিআই, কোনটা। আমি এখন 1 আর 2 দেই, 1 2, দুইটা গরুতে সমস্যা, একটাতে কফিং আছে, একটাতে শ্বাসকষ্ট আছে, আর একটাতে শুধু শ্বাসকষ্ট, কোনো কফিং নেই। এখন কোনটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে? এইটা বুঝে শুনে উত্তর দিবেন। তো এপিমেরাল ফিভার, অ্যাসপিরেশন নিউমোনিয়া, তারপরে কি বলে নিউমোনিয়া, অনেকে এগুলাতে ইউজ করে, ওই যে
বিভিন্ন ধরনের ব্রঙ্কোডাইলেটর, এগুলা ক্ষেত্রে বোভাইন এপিমেরাল ফিভার বা নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া এগুলার ক্ষেত্রে চেষ্টা করব আমরা ওরাল মেডিসিন অ্যাভয়েড করব। ওরাল মেডিসিন বা মেডিকেশন অ্যাভয়েড, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব গরুর ভালোর জন্য। আমরা সবসময় চিন্তা করব অ্যানিমেলটাকে রিল্যাক্স দেওয়ার জন্য। ওরাল মেডিকেশন আমরা অ্যাভয়েড করব। এগুলো ওরাল মেডিকেশন এই কেসগুলোতে অ্যানিমেলকে বাড়তি যন্ত্রণা দেয়, এটা আমরা অ্যাভয়েড করব। তারপরে অনেকে থিওফাইলিন এই ধরনের ওষুধ ইউজ করলে এগুলো ব্রঙ্কোডাইলেটর দিতে পারেন, জরুরি না। এই ধরনের ওষুধ ইউজ করে অ্যামাইনোফাইলিন, এগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, এগুলো দিতে পারেন, জরুরি না। এগুলো দেওয়ার থেকে চেষ্টা করা উচিত ওই যে নেবুলাইজিং, যেটা ওইটা স্পেসিফিক, ডাইরেক্ট সরাসরি স্টেরয়েড ফুসফুসে চলে যায়, ওইটা খুব জরুরি। এবং নেবুলাইজিং এর আরো ভালো দিক আছে, যে একটা প্রেগনেন্ট অ্যানিমেলে আপনি যদি চিন্তা করেন যে আপনি সিস্টেমিক স্টেরয়েড না দিয়ে আপনি যদি চেষ্টা করেন প্রাথমিকভাবে যে দেখি তো চেষ্টা করি যে স্টেরয়েড সরাসরি নেবুলাইজিং করে বাঁচানো যায় কিনা, এটা একটা ওয়ে হইতে পারে। তাহলে পেটের বাচ্চাও বাঁচবে, মাটাও বাঁচতে পারে। যদি এপিমেরাল ফিভারে মেজর কোনো ক্লিনিক্যাল সাইন না আসে, যেগুলো থেকে আমরা রিস্ক মনে করতেছি, জ্বর আছে বা ল্যামনেজ আছে, সেগুলোতে অবশ্যই আমরা R3 ভেট অথবা পিএস ভেট দেব। আমি বলছি পিএস কিন্তু এসিআর, এটাও ফিনাইল বুটাজন। হ্যাঁ, আমরা এগুলা দিয়ে কন্ট্রোল করব। যদি জ্বর থাকে এবং ল্যামনেস থাকে, মেজর কোনো ক্লিনিক্যাল সাইন নাই, তখন আমরা নাসিড দিয়েই দেব। যদি মেজর কোনো ক্লিনিক্যাল সাইন দেখা যায়, তখন আমরা স্টেরয়েড দেব। এই 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 কথাটা মনে রাখলেই আপনি ভালো ডাক্তারি করতে পারবেন। নাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা দেই না দেই। এই এত কিছু বলার পরে অনেকে ফোন দেয় যে ভাই কি দেব, তখন বিরক্ত লাগে যে এত সুন্দর করে বোঝানোর পরেও। এখন তো আমার মতে আপনাদের মানুষকে বলা উচিত যে ভাই এটা দেন। এখন আপনারাও যদি এখনো যদি কনফিউশনে থাকেন, তাহলে তো সমস্যা। তো ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যদি ডাক্তারি করেন 12 মাস প্রত্যেকটা দিনে এই ধরনের কেস আপনি পাবেন, যে প্রচুর শ্বাসকষ্ট, গরু বসতে পারতেছে না, বসলে উঠে যাচ্ছে, তখন আপনি শোনা মাত্রই আপনার ডিজিজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।